রাতের আকাশে মেঘ বোঝা যাচ্ছে না কিছু, চারদিক এমনিও অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারদিকে শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইজহান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পরপর কেঁপে ইজহানকে ভালোই লক্ষ্য করছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইজহান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলেছে, আমার ভীষণ ভয় করছে। বলেই পদ্ম জড়িয়ে ধরেছে ইজহানকে। ইজহান খুব হালকাভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জোরে সোরে জড়িয়ে ধরেছে। বুঝাই যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইজহানের বুক সমেত। ইজহান মনে মনে বলল, আচ্ছা ইজহানের এমন কেন লাগছে পিচ্চি একটা মেয়ের সংস্পর্শে এসে। ইজহানের জীবনে প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ইজহান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হকচকিয়ে গেল। লজ্জায় সে ওখান থেকে চলে আসছে। বেশ চিন্তাভাবনা করতে পারে না পদ্ম। তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তে পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। ইস, কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ইজহান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ইজহান লিভিং রুমে সোফায় কাটিয়ে দিল। মন চাচ্ছে না রুমে যেতে, তাই এখানেই শুয়ে পড়ল। সকাল 7টা। আজ শুক্রবার। ইজহানের ছুটি। হসপিটাল যেতে হবে না তার, তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি। মূলত শুক্রবার ইজহান একটু বেশি সময় ঘুমায়। ইজহান ঘুমোচ্ছে। মুনিরা শেখ ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমাচ্ছে। মুনিরা শেখের বেশ খারাপ লাগছে। হয়তো ইজহান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে। আজই তিনি ইজহানের সাথে কথা বলবেন, তারপর তার একটা ব্যবস্থা তিনিই করবেন। ইজহানের ঘুম ভেঙেছে 8টায়। ইজহান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখেনি ইজহান। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতো ইজহানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছে। ইজহান তার বাবার পাশে সোফায় বসলো। ইদানিং হুমায়ুন শেখ ইজহানের সাথে কথা বলছে না, কিন্তু ইজহান তো তার কথা রেখেছে, তাও কেন এত তেজ দেখাচ্ছে ইজহান বুঝছে না। পদ্ম কফি নিয়ে এসেছে ইজহানের জন্য। পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম। আপনার কফি। ইজহান মাথা তুলে পদ্মকে দেখল। মাথা নিচু করে পদ্ম কফি দিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ইজহানের দিকে তাকাচ্ছে না। ইজহান কফিটা হাতে নিল। পদ্ম ইজহানের হাতে কফিটা দিয়ে রান্নাঘরে চলে আসলো। আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মুনিরা শেখের কাছে। তিনি পদ্মকে কফি বানিয়ে শিখিয়ে দিয়েছেন। যে কফিটা পদ্ম বানিয়েছে সেটা আবার উনি ইজহানের জন্য পদ্মের হাতে দিয়েই পাঠালেন। প্রথমে তো বলেছিলে বিয়ে করবে না, বিয়ে না করলে এই সময় কে কফি বানিয়ে এনে খাওয়াতো। হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলল ইজহানকে। এ বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে, আর ফ্ল্যাটে থাকলে নিজে বানিয়ে খায়। কিন্তু ইজহান কোনো ভ্রুক্ষেপ করল না হুমায়ুন শেখের কথায়। সে জানে তার বাবা তাকে খোঁচা দিয়ে কথাটি বলেছে, আর অকারণে তার কথা বলা পছন্দ না। খুব কম সময় এসব অযুক্তিযুক্ত কথার উত্তর দেয় ইজহান। সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে। এরই মাঝে পদ্মের মা ফোন দিয়েছে। পদ্ম যেহেতু রান্নাঘরে, তাই ফোনটা নিয়ে ওখানেই গেল। পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে বলল কথা বলতে। পদ্ম কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠ আটকিয়ে আসছিল, চোখে পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করলো ইজহান। কথা বলা শেষে পদ্ম ফোনটা দিল ইজহানকে। ইজহান তার মাকে বলছে, আমার তো কাল রাতে ওই ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজকে নাস্তা করার পর চলে যাব। তোর সাথে আমার কিছু কথা আছে ইজহান। পদ্ম, তুমি একটু এদিকটাই থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ালো। ইজহান পদ্মের দিকে তাকালো। মুনিরা শেখ ইজহানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল। শোন ইজহান, তুই সত্যি কথা বলবি। আমি যা যা বলবো তুই শুধু সোজাসাপটা উত্তর দিবি। ইজহান বেশ বিরক্ত হলো মায়ের কথায়। ইজহানের চোখে মুখে একরাশ বিরক্তি। মা, তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? সেটা তো আমি জানি। আচ্ছা, তুই কি পদ্মকে মেনে নিতে পারিসনি কোনোভাবে? ইজহান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? এই যে
তুই তো বলেছিস ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এখন? তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাইছি, তোর কি পদ্মকে পছন্দ হয়নি? ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়ে আছিস। কেন ইজান, কেন? তুই শুধু একবার বল তুই মেনে নিতে পারিসনি। মনির আশিক ব্যস্ত হয়ে গেছেন। ইজান শান্ত গলায় উত্তর দিল। আমি যদি বলি মেনে নিতে পারিনি, তাহলে কি হবে? মনির আশিক থমকে গেছেন ইজহানের কথা শুনে। এটা বলতে পারিস না তুই। মেয়েটার কি হবে ভেবে দেখ একবার। ইজহান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরল। বলেছি যে মেনে নিতে পারিনি, এটা তো বলিনি যে মেনে নেওয়ার চেষ্টা করবো না। মনির আশিক এবার খেপে গেলেন। সোজা সাপটা বলতে পারিস না? আরে মা, শান্ত হও তো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব, এবং ক্রমাগত সেই চেষ্টা করে যাচ্ছি। ছেলের কথায় মুচকি হাসলেন মনির আশিক। তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করবে না। ইজহান তার বেশ শখের একটা ছেলে বলতে গেলে। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রথমে ছেলের কথা বুঝতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে। মা, তোমাকে তখন কি বললাম মনে নেই? আমার যে আজ ওই ফ্ল্যাটে ফিরতে হবে। হ্যাঁ, পদ্মকে নিবি তোর সাথে। এক কথার কতবার বলতে হবে বলো তো? নিবি কিনা সেটা বল। হ্যাঁ, ওকে আমি আমার সাথে নেব, যেখানেই যাই নিয়ে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলল ইজহান। আর শোন, আমিও যাব তোদের সাথে। পদ্ম তো নতুন, তাই ওকে একেবারে সব শিখিয়ে দিয়ে আসবো, বুঝেছিস? আচ্ছা, নাস্তা করে রেডি হয়ে থাকবে, আর ওকে বলে দেবে ও যেন রেডি হয়ে বসে থাকে। আমি কিন্তু 1 মিনিটও লেট করব না, মনে থাকে যেন। আচ্ছা বাবা, বুঝেছি। অতঃপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইজনিয়া রেডি করিয়ে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে, তাও ইজনিয়া বলল সে রেডি করিয়ে দিবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম। ইজনিয়া একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ইজহানের তো যে কথা সেই কাজ। সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়িঘড়ি করে মনির আশিক পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মনির আশিকের লাগেজ আগেই গাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মনির আশিক বললেন, জানো পদ্ম, এই ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যায়। মনির আশিকের কথায় মুচকি হাসল পদ্ম। ইজান এখনও পদ্মকে খেয়াল করেনি। সে সামনে বসেছে আর মনির আশিক পদ্ম পিছনে। প্রায় 2 ঘন্টারও বেশ সময় লেগেছে তাদের। অনেক জ্যাম ছিল, না হলে আরও আগেই বাসায় চলে আসতো তারা। এই জ্যামে সবার বিরক্ত লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে, কারণ সবার গাড়ি একসাথে আটকে থাকা এটা প্রথম দেখেছে। তাই হয়তো ভালো লেগেছে তার। বাসায় এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মনির আশিক। ইজান গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল উপর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমে সোফায় বসে পড়ল। এই বাসাটাও অনেক সুন্দর, সব সাজানো গোছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেয়ালের ইজহানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো দেখছে। ইজহান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি এখনো। মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইজহান। পদ্ম, রুমে আসো। কথাটি পদ্মের কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? ইস, না ডাক দিলে হতো না। এখন সে কিভাবে যে ওই রুমে যায়? অনেক চিন্তা করেই রুমে ঢুকেছে পদ্ম। জি, কিছু বলবেন? ইজহান মুখ ওই দিকে রেখে বলল, বাইরে কি করছিলে? এত দূর থেকে এসেছো, ফ্রেশ হবে না? জি। ইজহান আর উত্তর দিল না। পদ্ম ইজহানের উত্তরের আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইজহান কিছু বলছে না। পদ্ম ভেবে নিয়েছে সে কিছু বলবে না, তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মনির আশিকের রুমে গেলে তিনিও শুয়ে আছেন। পদ্মের একটু বিরক্ত লাগছে, সবাই এমন শুয়ে আছে কেন? মা, আপনি শুয়ে আছেন কেন? কি যে বলো, এত জার্নি করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে, তোমার লাগছে না? পদ্মের সহজ সরল উত্তর। না তো। মনির আশিক বললেন, ইজান কি করছে? শুয়ে আছেন দেখেছি। মা ছেলের একই দশা দেখছি। আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখে মনির আশিক ওয়াশরুমে চলে গেলেন। কিছু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বললেন, চলো পদ্ম, আমার সাথে রান্নাঘরে। পদ্ম আর মনির আশিক রান্না করলেন। রান্না করার মাঝে পদ্ম যে কত শত প্রশ্ন করেছে মনির আশিককে, তিনি একটুও বিরক্ত হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মের সাথে।
মাঝে মাঝে মনিরা শেখ পদ্মকে ইজহানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবারই উকি দিয়ে দেখে যায় ইজহানকে। মহাশয় ঘুমাচ্ছেন। এতটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মনিরা শেখ খাবারের পর প্লেট রেখে আসতে গিয়েছেন। ইজহান পদ্মের কানের কাছে এসে বলল, খাবার শেষ করে রুমে যাবে। পদ্ম শুনে মাথা নাড়ালো। মনিরা শেখ খাওয়ার পর রেস্ট করতে রুমে গিয়েছেন। ইজহানের কথা মতো পদ্ম রুমে গেল। ইজহান কী সব করছে কাগজে। পদ্ম সেটা না বুঝে অবুঝের মতো শুধু চেয়ে রইল। ইজহান পদ্মকে দেখে তার কাগজগুলো রাখলো। খাটে বসলো সে। পদ্মকে বসলো বসার জন্য। পদ্মও বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। ইজহান একেবারে পদ্মের সামনে এসে বসলো। এত দূরে বসার কি আছে? পদ্ম জবাব দিল না। তার দৃষ্টি ফ্লোরের দিকে। সেটা দেখে ইজহান কিছুটা ধমক দিয়ে বলল, শুনতে পাওনি কি বলেছি? আর মাথা ওঠাও। পদ্ম মাথা উঠালো। ইজহান মনে মনে বলল, মেয়েটা তো খারাপ না। মা যে বললো মায়াবী চেহারা, ঠিক তাই। ফর্সা পেয়েছি, ব্রুগুলো চিকন, দূর থেকে দেখলে মনে হবে যেন আর্ট করা, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারালি এমন। এত বেশি মোটাও না আবার চিকনও না, দুটোর মাঝামাঝি। চুলগুলো বিনুনি করা, অনেক লম্বা না চুলগুলো, পিঠের মাঝ বরাবর। সাধারণত গ্রামের মেয়েগুলোর চুল খুব বেশি লম্বা থাকে। ইজহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মের খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে ফেলল। সরি। আচ্ছা, তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল, তোমার খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারাদিন কান্না করতাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন। আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি। প্রথম কথাটা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে পদ্ম হেসে দিল। পদ্মের হাসি দেখে ইজহানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। আচ্ছা, তুমি যে বুড়ো বর পেয়েছ সেটা নিয়ে কিছু বলবে না? তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মের হাসি বন্ধ হয়ে গিয়েছে। পদ্ম অনেকটা আটকে উঠেছে। এসব কি বলছেন উনি? তার বিয়ে হলো কদিন হয়েছে, এর মাঝে উনি এসব বলছেন? কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউই জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইজহান চুপ হয়ে আছে। পিচ্চি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না ইজহান। বুঝলাম। আচ্ছা, আমি আর একটু তোমার কাছে গিয়ে বসি। হ্যাঁ, এটা বলে সত্যি সত্যি ইজহান পদ্মের একদম কাছে এসে বসলো। পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইল, কিন্তু সেই মুহূর্তে ইজহান হাত টেনে ধরল। পদ্মকে একেবারে তার সাথে মিশিয়ে বসালো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, বড়তা কাটাও পদ্ম, আমার সঙ্গে কথা বলো, আমার স্পর্শগুলো স্বাভাবিকভাবে নাও।